প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দুটি টিভির পক্ষ থেকে। আমি সনিট মাহমুদ। আজ আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে স্বত্বাধিকারী অরুণদার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে। 25শে মার্চ কালো রাতে মধুদা সপরিবারে নিহত হয়েছিলেন, রক্ত ঢেলে দিয়েছিলেন এই স্বাধীন বাংলাদেশের জন্য। 25শে মার্চের প্রথম রাতে মধুদার রক্তে আজকে স্বাধীন বাংলাদেশ। চলুন আমরা কথা বলবো তার ছেলে অরুণদার সাথে, বর্তমানে যিনি মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী। দাদা, কিভাবে শুরু হলো? শুরুটা হলো এরকমভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে, তো সেটার যখন কার্যক্রম শুরু হয়, তা আমার ঠাকুরদাদা আদিত্যচন্দ্র দে, উনি তখন দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুর, সেখান থেকে ঢাকা আসে। ঢাকা এসে প্রথমেই প্রক্রিয়ার সাথে জড়িত হয়। জড়িত হওয়ার পর আমার ঠাকুরদাদা এটা কাজ শুরু করতে থাকে, এই সেবাদান দেওয়া। এরপরে আপনি বা ঠাকুরদাদা করার পর যখন নাকি বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে 1921 সালে প্রতিষ্ঠিত হলো, যেমন ঢাকা মেডিকেল কলেজ। এই ঢাকা মেডিকেল কলেজের ঢাকা মেডিকেল কলেজের অর্ধেকটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ইমার্জেন্সির যে ফ্লোরটা ছিল এটা ছিল মধুর ক্যান্টিন। আর ওখানে ছিল একটা আম গাছ, এটাকে আমতলা বলা হইতো। তো ইতিহাসের সেই আম গাছ। তো সেখান থেকে ঠাকুরদাদা বেশ কিছুদিন করার পর হঠাৎ করে ঠাকুরদাদা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পর উনি শয্যাশায়ী হন এবং উনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। তো আমার ঠাকুরদাদার দুই ছেলে, একজন হচ্ছেন নারায়ণচন্দ্র দে আর আপনাদের প্রিয় মধুদা। ওনারা থাকতেন গ্রামের বাড়িতে, স্কুলে পড়াশোনা করতেন। তো বাড়িতে খবর দেওয়ার পর তখন দুই ছেলে ঢাকা চলে আসে। আসার পর আমার ঠাকুরদাদার সামনে যখন দাঁড়ায়, তখন আমার ঠাকুরদাদা দুই ছেলেকেই বলে যে ছাত্র শিক্ষক কর্মচারীদের সেবার দায়িত্ব নিতে হবে। তা আমার বাবার যে বড় ভাই, মানে আমার জ্যাঠামশাই, আমার চাচা, উনি বা আমার ঠাকুরদাদাকে বলে যে উনি এই দায়িত্ব নিবে না। তো তখন আপনাদের প্রিয় মধুদা, আমার বাবা আপনাদের প্রিয় মধুদা, তখন ওনার বাবাকে, মানে আমার ঠাকুরদাদাকে আশ্বস্ত করে যে আমি আপনার এই দায়িত্ব নেব। তো তখন তো তার বয়সও কম ছিল, অনেক কম ছিল। তখন আমার বাবার বয়স খুব জোরে গেলে 15 আমরা জেনেছি। 11-12 বছর, 15 হবে না, 11-12 বছর হবে। উনি তখন দেশের বাড়িতে ক্লাস 7-এ পড়তেন। তো এই ওনার বাবাকে আশ্বস্ত করার পর তারপরে আমার বাবা এই দায়িত্ব আর নেন। নেওয়ার পরে বাবা শুরু করেন ছাত্র শিক্ষক কর্মচারীদের সেবার যে মহান দায়িত্ব, সেই দায়িত্ব শুরু করেন। এরপরে তো বাবা তো দায়িত্ব শুরু করার পর তখন ছাত্রছাত্রীর সংখ্যাও কম ছিল, ডিপার্টমেন্টও কম ছিল, তো কর্মচারীদের সংখ্যা কম ছিল, শিক্ষকদের কম ছিল। তো এটা ধীরে ধীরে বাড়তে থাকে। সেই অবস্থায় বাবা খুব অল্প সময়ের মধ্যেই বাবা সবার কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। তখন পরিস্থিতি তো ওরকম ভালো ছিল না, দেশভাগ, পাকিস্তানি শাসকের অন্যায়, অত্যাচার, জুলুম, সেগুলি। এরপর আপনার এর মধ্যেই বাবা খুব অল্প সময়ের মধ্যেই বাবা খুব সবার কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে, প্রিয় হয়ে ওঠে এবং সবার কাছে খুব বিশ্বস্ত হয়। সেই ক্ষেত্রে বাবা যখন নাকি দায়িত্ব পালন করে, বাবাকে তখন ছাত্র শিক্ষক কর্মচারীরা সম্মিলিতভাবে, তখন তো ডাকসু কার্যকর ছিল দাদা। হ্যাঁ, ডাকসু তখন ছিল কিনা আমার ঠিক মনে নেই, না 47-এর পরে যখন আমি বলি। তো
ওখানে একটা সমাবেশ ডাকে, সমাবেশ ডেকে তারপরে বাবাকে এই যে আমাদের প্রিয়, সবার প্রিয় মধুদা এই খাতার ভূষিত করে। তো বাবা তখন থেকে সবার প্রিয় মধুদা, আমাদের মধুদা এই ইসে থাকে, পায়। বাবা দায়িত্ব পালন করে যায়, খেতাবটা পায়, এবং তখন থেকে বাবা এই দায়িত্ব পালন করে যায়। এরপরে তো আপনার 48 ভাষা আন্দোলন, তো 52 সালে, তো 48 সাল থেকে তো দেশের এই ভাষার আন্দোলন খুব জোরালো হয়ে ওঠে, খুব আপনার উত্তেজনা অবস্থা। সেদিক থেকে দেখছে পাকিস্তানি শাসক গোষ্ঠীরও আপনার জুলুম বেড়ে যায় এটাকে নিবৃত্ত করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। তো এটার মূল চালিকা শক্তি ছিল ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দরা। এরপরে আপনার 48 থেকে শুরু হওয়ার পরে এরপরে তো 52 ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনে আপনি কারফিউ দিল, কারফিউ ভঙ্গ করলো, 144 ভঙ্গ করে যখন নাকি এই মিছিল করে, মিছিলে তখন তো পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে সেনাবাহিনী তারা তো গুলি করলে তো সেখানে আপনার এই যে বরকত, তারপর জব্বার সহ শহীদ সবাই মিলে ওখানে আপনার গুলিবিদ্ধ হয়। আচ্ছা, গুলিবিদ্ধ হওয়ার পর তারা ওখানে প্রাণ, তাদের জীবন উৎসর্গ করে। তো এরপরে তো পরিস্থিতি আরও ঘোলাট হয়ে যায়। তো 52 গেল, তারপর 54 যুক্ত ফ্রন্ট, তারপরে আপনার 62 তারপরে আপনার 66 6 দফা, তারপরে আপনার 69 গণ অভ্যুত্থান। এটা তোফায়েল ভাইয়ের ডাকসুর তখন তোফায়েল ভাইয়ের নেতৃত্বে 69 গণ অভ্যুত্থান হইল। উত্তাল অবস্থা, তো পুরো দেশ তাকিয়ে থাকে। হ্যাঁ, সারা ক্যাম্পাস উত্তপ্ত, সারা ঢাকা শহর উত্তপ্ত। এরপরে এই 70-এর সাধারণ নির্বাচন, 7ই মার্চে বঙ্গবন্ধু সরোয়ার্দী উদ্যানে ভাষণ দিল। ভাষণ আমি শুনছি, আমি খুব ছোট তখন, ক্লাস 5-এ পড়ি। বাবার সাথে গিয়েছেন না একাই গিয়েছেন? না, একাই। আমি খুব চঞ্চল ছিলাম। আমি ওই স্কুল থেকে এসেই তখন করতাম, বাসায় ব্যাগটা রেখেই চলে আসতাম ক্যান্টিনে, বাসা তো কাছেই ছিল, এখান থেকে চলে আসতাম। তো চলে আসার পর আইসা এখানে থাকতাম, আর আমি এই দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যে থাকতাম। ওই দিন এমন এক অবস্থা যে চারিদিক থেকে তো মিছিল আর মিছিল, সকাল থেকে। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দিবে, সেখান থেকে দিক নির্দেশনা দিবে। তো আমি মসজিদের ক্ষেত্রে দাঁড়ায় বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম। তো বাবা দিকতে 3-4 জন কাজের ছিল, ক্যান্টিনে কাজ করেছে, ওদেরকে পাঠাইছে আমাকে খোঁজার জন্য। তো কেউই আমার পায়নি। তা আমি একটা সাইডে দাঁড়ায় ছিলাম, কারণ মিছিলের পর মিছিল, তো প্রচুর লোকের সমাগম। তো আমি এই যার পরে আমি একটা ছোট্ট মানুষ, আমি এই কারণে এক সাইডে দাঁড়াই। তখন এবং সরোয়ার্দী উদ্যান তো একেবারে পুরো ভরা, রাস্তায়ও মানুষজন ভরা। ওই অবস্থায় আমি শুনতেছিলাম বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম। বঙ্গবন্ধুর ভাষণ শেষ হওয়ার পর আমি যখন ক্যান্টিনে আসলাম, তা আসার পর বাবা আমাকে বললো যে তুমি ছিলা কোথায়? আমি বললাম যে বাবা, আমি বঙ্গবন্ধুর ভাষণ শুনতেছিলাম ওই মসজিদে কেটে দাঁড়ায়। কয় যে তুমি বলে যাবে না, তোমাকে খোঁজার জন্য ছেলে পাঠিয়েছি 3-4টা, কেউই তোমার খুঁজে পায় না। আমি তো বড় দুশ্চিন্তায় ছিলাম, তুমি একটুখানি একটা ছেলে। আমি বললাম যে বাবা, বঙ্গবন্ধু তো স্বাধীনতার ঘোষণা দিল। বাবাকে বললাম, বাবা এটা শুই না খুশি হইল। এরপরে তো আপনার শুরু হয়ে গেল অসহযোগ আন্দোলন। বঙ্গবন্ধু যা যা নির্দেশ দিল সবই শুরু হইল, একের পর এক। এরপরে তো পাকিস্তানের শাসক গোষ্ঠীরও একেবারে অন্যায়, অত্যাচার, জুলুম, একাকার অবস্থা। ছাত্র নেতারা সব। মার্চের পরের পট পরিবর্তন ক্যাম্পাসে কিরকম বিরাজমান ছিল? উত্তাল অবস্থা, কোনো শান্তশিষ্ট পরিবেশ ছিল না। মিছিল চলতেছে, ছাত্র নেতার মধ্যে আসতেছে, এসে আপনার প্ল্যান প্রোগ্রাম করতেছে, কখন কোনটা করবে, কোন ধরনের কর্মসূচি দিবে, এগুলো একের পর এক হয়ে যাচ্ছে। কর্মসূচি থ্রো করার পর সেই কর্মসূচি পালন হচ্ছে। সেই দিক থেকে তো শুনেছি যে লিফলেট, ব্যানার, ফেস্টুন এগুলো সব নাকি। আমি বলতেছি, তো সেই দিক থেকে
ছাত্রনেতা যতক্ষণ পর্যন্ত বাইরে ছিল ততক্ষণ তো ছিলই, যখন নাকি ছাত্রনেতারা আর বাইরে থাকতে পারলো না, এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর ইসের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, তখন সবাই আত্মগোপনে চলে গেছে। তো বিশ্বাস করার মতো কেউ ছিল না, বিশ্বাস করার মতো একমাত্র বাবা ছিল বাবা। তো তা ওনারা যেখানেই থাকতো ছোট 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 চিরকুটে লিখে বাবার কাছে পাঠাইতো যে আমরা এই অবস্থায় আছি, খাওয়া নেই দাওয়া নেই। তারপরে এসে তো বাবা করতো কি, ওই বাসায় মাকে বলতো যেমন ছাত্র নেতাদের জন্য খাবার পাঠাইতে হবে, এই জিনিসগুলি রেডি করো। তো ক্যান্টিনের কর্মচারী পাঠাই দিত, গিয়ে নিয়ে আসতো। ক্যান্টিনে তো তখন সবই বিশ্বস্ত কর্মচারী, এর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত যে ছিল, যে আর কি ভয় ভয় পাইলেও মুখ খুলবে না, তাকে দিয়ে বাবা বলতো যে এই জায়গায় নেতারা আছে, এই খাবারটা তুমি এখানে নিয়ে যাও, নিয়ে ছাত্র নেতাদের খাবারটা পৌঁছাই দাও। খাবারটা পৌঁছাই দিয়ে আসতো। আবার তার কাছেও কিছু কিছু মেসেজ দিয়ে দিত, বলে দিত যে দাদাকে যা বইল। এরপরে বিভিন্ন সময় যেমন লিফলেট করতে হবে, টাকা নেই, পোস্টার করতে হবে, টাকা নেই, তো বাবার কাছে ওইভাবে চিরকুট লেখা পাঠাইত। তো বাবা করতে ওইভাবে ব্যবস্থা করে দিত। ব্যবস্থা করে দেওয়ার ফলে তারপরে সেই লিফলেট হইতো, পোস্টার হইতো, এগুলো হইতো। এরপর তো শুরু হয়ে গেল আপনার ৭১-এর মুক্তিযুদ্ধ। ৭১-এর মুক্তিযুদ্ধে আপনার ২৫শে মার্চ এই পুরো টিএসসিটার মধ্যে পাকিস্তানের হানাদার বাহিনী এসে অবস্থান নিল ঠিক বিকাল দিকে অবস্থান নেওয়ার পর। এটা কি ২৫শে মার্চের বিকেলের ঘটনা? বিকালের ঘটনা। সারাদিন কোথায় ছিলেন আপনি, মনে পড়ে? সারাদিন আমি বাবার সাথে ছিলাম ক্যান্টিনে। হ্যাঁ, বাবার সাথে ছিলাম। তারপরে ধরুন পরিস্থিতি খুব ঘোলাট হয়ে যাচ্ছে, মানে এমন একটা অবস্থা, ভয়াবহ অবস্থা। তারপরে তো ছাত্রনেতারা ছিল এখানে, মেনন ভাই সহ সবাই এখানে ছিল। তো মেনন ভাইকে যে আপনার যে ডিম আমলেটের কথা বললেন, বাবা ডিম আমলেট করে দিল। মেনন ভাই ডিম আমলেটটা খুব ভালো খেতেন। তো সেটা মেনন ভাই খেয়ে যাওয়ার সময় বলে গেল, মধুদা দেশের অবস্থা কিন্তু ভালো না, একটু সাবধান থাকতে হবে। আমাকে না, বাবাকে বলে গেছিল সাবধানে থাকতে। আর বলছিল ছেলে মেয়েদের যদি পারেন বাড়িতে পাঠায়, এটা বলে গেছিল। এটা বলে তো ওনারা চলে গেল শহীদ মিনারে সমাবেশে। তো বিকালের পর থেকে তারপরে না, তখন কারফিউ দেয়নি। তখন হচ্ছে এই সমস্ত সেনাবাহিনী তাদের বড় বড় গায়ের জিপগুলি, লরিগুলি নিয়ে, ট্রাকগুলি নিয়ে, তাদের জিপগুলি নিয়ে, ভারী অস্ত্র নিয়ে এসে এখানে অবস্থান নেই। তাঁবুটানা এক ক্যাম্প করে এখান থেকে তারা প্ল্যান করল যে কে কোন গ্রুপটা কোনখানে যাবে। তো এইভাবে তারা ঠিক 11টার দিকে করলো কি, বা 11:30 হবে এমন সময় করলো কি, এই আস্তে আস্তে গ্রুপ পাঠাই দিল। একটা গ্রুপ গেল জগন্নাথলে, একটা গ্রুপকে পাঠাইলো আবাসিক এলাকাগুলোতে, আর একটা গ্রুপকে পাঠাইলো মেয়েদের হলে, আর একটা গ্রুপকে পাঠাইলো আপনার জরুলক হলে। এভাবে পুরো ক্যাম্পাস। এই ক্যাম্পাসে যাওয়ার পরে, পাঠানোর পরে 12টার বাজার সাথে শুরু করে দিল তারা তাদের হত্যাযজ্ঞের, তাদের নীল নকশা। আপনারা বুঝতে পারেন কখন থেকে যে বলতেছি নীল নকশা। তো যখন শুরু করে তখন হচ্ছে প্রচণ্ড গুলি আওয়াজ। হ্যাঁ, তো আমাদের বাসার জগন্নাথল ছিল পাশাপাশি, এই পাশে ছিল হচ্ছে হিসেবে বাংলো, রাসেল স্কোয়ারটা যে করলে এখন এখানে। তো আমরা থাকতাম হচ্ছে এই যে মেন রোডের পাশে যে 4তলা বিল্ডিংটা, 4তলা দোতলায় থাকতাম। এটা বিশ্ববিদ্যালয় থেকে বাবাকে কোয়ার্টারটা দেওয়া। তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন আবু সাহেব চৌধুরী। তো বাবা, আবু সাহেব চৌধুরী, ডাক্তার সিসিদেব, ওনারা করতেন কি একসাথে হাঁটতেন। দেশের যে কী অবস্থা না হতো এগুলো নিয়ে আলোচনা করতেন। আর বাবা বাসায় গিয়ে মার সাথে শেয়ার করতেন, মাকে বলতেন যে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, কী যে হয় বলা মুশকিল। কিন্তু কেউ ধারণা করতে পারে নাই যে বাসায় গিয়ে সব হত্যা করবে।
জগন্নাথলে এমন এক ভয়াবহ অবস্থা, গুলির শব্দে বাসার সবাই জেগে ওঠে, বাবা মা বড় ভাই আমার বৌদি, আমরা ভাইয়ের যে কজন ভাই বোন ছিলাম সবাই জেগে ওঠে। আমরা বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায়, বাবা মাও দাঁড়ায় রয়েছে, দাদা বৌদিও দাঁড়ায় রয়েছে, আমরা বারিন্দায় দাঁড়াইয়া জগন্নাথ দলের এই ভয়াবহতা দেখতেছিলাম। এই কর্মচারীদের ঘরগুলিতে আগুন ধরাই দিচ্ছে, ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আর গুলির শব্দ তো থামে না, বিকট শব্দ, এই ভারী অস্ত্রের বিকট শব্দ। সেই দিক থেকে সারা রাত্রি আর মানুষের চিৎকার, বাঁচাও বাঁচাও চিৎকার। তো জগন্নাথ দলে যাকেই যেখানে যেভাবে পাইছে, রুমের মাঝে পাইছে রুমে মারছে, আপনার বাথরুমে পাইছে বাথরুমে মারছে, পানির ট্যাঙ্কির ওখানে পাইছে ওখানে মারছে, ড্রেনে সামনে মারছে, পুকুর পাড়ে মারছে, তারপরে বাগানের ভিতরে মারছে, যাকে যেখানে যেভাবে পাইছে ওইভাবে হত্যাটা করছে। হত্যাটা করে তারপরে তারা আবাসিক এলাকাগুলোতে তাদের কাছে লিস্ট ছিল যে কাকে কাকে তারা হত্যা করবে, কোন কোন শিক্ষককে হত্যা করবে। বাবার নামটা ছিল 3 নম্বরে। 1 নম্বরের নাম ছিল ডাক্তার জিসি দেব, 2 নম্বরের নাম ছিল জ্যোতির্ময় ঠাকুরতা, 3 নম্বরের নাম ছিল বাবা, আরও কিছু শিক্ষকের নাম ছিল। এভাবে তারা কারো ভাষা ছিল না। তো নিশ্চয়ই আমাদের দেশের দোষরা এই কাজটা করছে, চিনায় দিচ্ছে বাসায়, যে ওনার বাসায় এখানে, ওনার বাসায় এখানে। সারা রাত্রি তাণ্ডব করার পর ভোর হচ্ছে, ভোরের দিকে করলো কি, পুরা মেন রোড শহীদ মিনার থেকে আসছে, পুরো মেইন রোডটা পুরো মেইন রোডটা করলো কি এরা, এই আর্মিতে যে ট্রাক জিপ এগুলো নিয়ে ভারী অস্ত্র নিয়ে তারা এখানে অবস্থান নিয়ে এখান থেকে 3টা গ্রুপে ভাগ হলো। একটা গ্রুপ গেল ডাক্তার জিতে বাংলোতে, একটা গ্রুপ আসলো আমাদের বাসায়। এটা হবে 6:30 7টা সকালে, এমনকি 7টা 7:30 না, আমরা সবাই জাগা, আর ঘুমানোর কোনো সুযোগ নেই। তো আরেকটা গ্রুপ গেল আপনার শিব মন্দিরে। তো যে ওখানে আপনার জিতিদেব তো ছিল চিরকুমার, ওনার তো কোনো ছেলে মেয়ে ছিল না, ওনার পালক ছিল আর পালক মেয়ে ছিল। আর যে গ্রুপটা আমাদের বাসায় আসলো, আইসা প্রথম নিচে জিজ্ঞেস করে বাবার কথা, তো জিজ্ঞেস করা বলে যে উনি উপরে থাকে। তো চলে যায় 4তলায় যাওয়ার পর 4তলায় থাকতো একজন কসাই, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ড্রাইভার ছিল, নাম ছিল তোতামিয়া। সে করে কে এসে বাসা দেখায় দেওয়ার পর বাসার মধ্যে তারপরে আঘাতের পর আঘাত শুরু করে। আর তাদের উর্দু ভাষায় দরজা খুলো। তো বাবা এসে দরজা খুলে দেওয়ার পর বাবাকে চারদিক থেকে আলমিরা ঘিরে বাবাকে পাশের ফ্ল্যাটের বারিন্দায় নিয়ে দাঁড় করে রাখে। একজন মাত্র সেনাবাহিনী বাসার ভিতরে ঢুকে সমস্ত বাসার সব কিছু তছনছ করে। বিভিন্ন র্যাকডের সময় বাবার সাথে ছবি, জিজি দেবের সাথে ছবি, আপনার আবু সাহেব চৌধুরীর সাথে ছবি, রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তারপরে আপনার কাজী নজরুল ইসলামের ছবি, বঙ্গবন্ধুর ছবি ছিল। এই ছবিগুলো সব ভাঙচুর কইরা তারপরে তারা প্রথম মারতে যায় আমার বৌদিকে। তো তখন আমার এক বোন গেটের সামনে দাঁড়ানো ছিল, আমার বড় ভাই ছিল পাশের রুমে। তখন ও বলতেছিল দাদা বৌদিকে মেরে ফেলতেছে। তো দাদা এই বৌদিদের ওই রুমে এসে বলতেছে দাদা হাত তোলা, বলতেছে হাত তুলো বলার সাথে সাথে দাদাকে গুলি করে দেয়। দাদা বুকে গুলিবিদ্ধ অবস্থায় সাথে মৃত্যুর কুলে ঢলে পড়ে। এরপরে গেটের সামনে। তারপরে ওরা আমার বৌদিকে হত্যা করার পর তারপর বাবাকে ওরা হত্যা করতে যায়। ওই বৌদি কি নববধূ ছিল? আমার ভাই তো বিয়ে করছিল 6 মাস। তো তখন বাবাকে ওরা হত্যা করতে যায়, তখন মা দৌড়িয়ে যায়, বাবাকে জড়াইয়ে ধরে রাখে। ওরা সবচেয়ে নৃশংসভাবে আমার মাকে হত্যা করে। আমার মার সমস্ত শরীরটা ঝাঁঝরা করে ফেলে গুলি করে, হাত দুটাকে ছুটিয়ে ফেলে, হাতের বাহুগুলি আপনার মাংসের কিমা আছে না, এরকম ওয়ালের মধ্যে লেগে লেগেছে। মার গলায় একটা গুলি লাগে, গলায় একটা চেন ছিল 3 টুকরো পড়ে যায়।
মার নাক দিয়ে রক্ত বেরিয়েছে, জিভটা বেরিয়ে গেছে। বাবা তখন মারা যায় না। তো বাবার ডানাতে ডান পায়ে গুলি লাগে। গুলি লাগার পর বাবা মাকে নিয়ে বসে পড়ে। আর এইদিকে তো আপনার দাদার বৌদির লাশ একই রুমে। বাসায় তো রক্তের ছয়লাম। তো তখন আমি হাফ প্যান্ট পরা ছিলাম, একটা গেঞ্জি পরা ছিলাম। ওই অবস্থায় আপনি কোথায় ছিলেন? ঘরের ভিতরেই? বাসায় ছিলাম, বারান্দায় ছিলাম। তো আমাদেরকে তো মেরে ফেলে নাই, আমাদেরকে চুল ধরে ওয়ালের মধ্যে বাড়ি দিতে, হাত ধরে ওয়ালের মধ্যে বাড়ি দিতে, বুট দিয়ে লাথি মারতে, এগুলি করছে আমাদের সাথে। তো এভাবে করে বাবা ওইভাবে পুরো হত্যাকাণ্ডটা করে ওরা চলে যায়। আর পাকিস্তানি সেনাবাহিনী যে আবার 1 ঘন্টা পরে আবার ফিরে আসে। 1 ঘন্টা পরে ফিরে এসে আবার বাবাকে তখন 2জন বাঙালিকে দিয়ে নিয়ে যায়। এই বাঙালি 2জন ছিল মালি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজি স্যারের বাসার মালি। একজনের নাম ছিল শ্যামলাল, আর আরেকজনের নামটা আমি ভুলে গেছি, মনে নেই। তো ওদেরকে দিয়ে কান্দে ভর করে বাবাকে নিয়ে যায়। তা আমার খুব পানি তৃষ্ণা পাইছিল। তা আমি করছি পাশের ফ্ল্যাটে রান্নাঘরে গিয়ে ওই কল আছে, কলের থেকে জল পানি খাচ্ছিলাম। জানলাটা খোলা ছিল, জানলাটা দিয়ে যখন তলের পুরাটাই, তখন এখন তো ওয়াল দেওয়া ছিল না, পুরাটাই খোলা ছিল। দেখলাম যে বাবাকে নিয়ে যাচ্ছে ওরা। অতীতে দেখলাম জিজিদেবকেও নিয়ে যাচ্ছে, জিজিদেব আহত অবস্থায়, কোনো সমস্ত শরীরে রক্ত, ওই অবস্থায়। ওইখানেও 2জন বাঙালি বা জিজিদেবকে এরকম কান্দে ভর করে নিয়ে যাচ্ছে। মাঠের ভিতর পর্যন্ত দেখলাম নিয়ে গেল। এরপরে আর দেখি নাই বাবাকে কীভাবে মারলো, জিজিদেবকে কীভাবে মারলো। মানে আমাদের পরিবারের উপরে বা আমার বাবার উপরে পাকিস্তানের শাসক গোষ্ঠীর রাগ এবং জিতটা ছিল একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে সমস্ত ছাত্র নেতাদের উনি সহযোগিতা করতেন। এটাই ছিল খুব। এবং তাদের টার্গেটটা ছিল এরকম, যেমন এদিকে বটতলা, যে এখানে হচ্ছে মধুর ক্যান্টিন, ওখানে হচ্ছে বটতলা। এই দুটাকে যদি ভ্যানিশ করে দেওয়া যায় তাহলেই সব শেষ, কিন্তু ওদের ধারণা ছিল ভুল, ওদের ধারণাটা ভুল ছিল। তো 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এখানে, এই মধুর ক্যান্টিনে। তারপর নাকি আপনার হিস্ট্রির ইসলামিক হিস্ট্রি এক শিক্ষক এখানে যাচ্ছিলেন, যখন নাকি ক্যান্টিন মানে ওই যে বট গাছ তুলে নিয়ে গেছে, তখন ক্যান্টিনে ভেঙে মানে ঘুরিয়ে দিবে, একবারে করে দিবে। সেদিক থেকে তখন উনি উর্দুতে ওদেরকে বলে এটা মুসলিম লীগের জায়গা। সেদিক থেকে পরে ওই শুধু পিলারগুলি ছিল আর উপরে টিনগুলো ছিল, তারা হাজার হাজার ছিদ্র, কারণ যে গুলি করছে। ছবিগুলো আমরা দেখেছি। হ্যাঁ, এই যে ক্ষোভটা, এই ক্ষোভটার কারণেই তাদের টার্গেটে ছিল বাবা, যে মূল ব্যক্তি সেই সমস্ত ছাত্র নেতাদের সর্বাত্মক সহযোগিতা করে।